স্বপ্নের খোঁজে ভরিয়ে হাত তোমায় খুঁজে যাই, আমি খুঁজি তোমার ছায়া, তুমি খুঁজো অন্যকে। বুঝলাম যখন আমি কেউ নয়, ফিরে নিলাম হাত। আয়ান নামের একজনকে 3 বছর ধরে ভালোবাসি। প্রপোজ আয়ানই এসে করেছিল। খুব ভালো সম্পর্ক ছিল আমাদের মধ্যে। কিন্তু যখন বিয়ের কথা বলতে আমাদের বাসায় আসলো, আমাদের ছোট্ট অভাবের সংসার দেখে ওর আব্বু আম্মু এই বিয়েতে রাজি হলো না। আয়ানও ওর আব্বু আম্মুর কথা মেনে চলে গেছে। টাকার কাছে কেন ভালোবাসা হেরে যায়? আয়ান আর রিফাতের মধ্যে কতটা পার্থক্য! আমাদের অভাবের সংসার জেনেও আমাকে বিয়ে করেছে। হ্যাঁ, একটু আগেই আমার বিয়ে হয়েছে রিফাত রাজ চৌধুরীর সাথে। আজকেই আমাকে দেখতে গিয়েছিল আর আজকেই বিয়ে করে নিয়ে এসেছে। বউয়ের সাজে রিফাতের বাসায় বসে আছি। পুরো রুম ফুল দিয়ে সাজানো। অবশ্য এইটাকে শুধু রুম বললে ভুল হবে, মনে হচ্ছে কোনো রাজমহলের কক্ষে আছি। কত রকমের মানুষ আছে এই সমাজে। রিফাত আয়নের থেকে অনেক বেশি রিচ, কিন্তু তাদের কথা শুনে মনে হলো একটু অহংকার নেই তাদের মাঝে। আমি মায়া, আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমাদের ছোট্ট সংসার। আম্মুর জোরাজুরিতে বিয়েটা হয়েই গেল। কোথায় ভাবলাম আরও বেশ কিছুদিন এই সিঙ্গেল লাইফটা এনজয় করব। চেনা নেই, জানা নেই, হুট করে বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে গিয়ে কি বলবো আমি? আচ্ছা, আপনি করে বলবো নাকি তুমি করে? ধুর ছাই, পাগল হয়ে যাব। আবুল তাবুল ভাবতে ভাবতে রুমে ঢুকে পড়ি। লাল রঙের একটা বেনারসি পরে বড় ঘুমটা দিয়ে আমার বিছানায় বসে আছে। আমি এখন বিবাহিত। ওএমজি! আমার উপস্থিতি টের পেয়ে বিছানা থেকে নেমে এসে আমাকে সালাম করে। ধরে যে তুলবো সেই সাহসটুকুও হচ্ছে না। কি আজব লোক রে বাবা! কতক্ষণ ধরে পায়ে ধরে বসেছি, ধরে তুলছে না। কতক্ষণ এইভাবে বসে থাকা যায়? তাই নিজেই উঠে দাঁড়াই, আবার গিয়ে বিছানায় বসে পড়ি। রিফাত আমার সামনে এসে কিছুটা দ্রুত রেখে বসে আমতা আমতা করে বলে, দেখেন, আমাদের মাঝে কোনো কথা হলো না। একে অপরকে চিনলাম না, জানলাম না। তার আগেই আমাদের আব্বু আম্মু আমাদের বিয়েটা দিয়ে দিল। আমার কিন্তু এই বিয়েতে কোনো সমস্যা নেই। আসলে কেউ কারো সম্পর্কে কিছু না জেনেই বিয়ে করে ফেলেছি, সেটাই বলছিলাম। আমি শুধু আপনার নামটা ছাড়া কিছুই জানি না। আচ্ছা, আমি কি আপনাকে আপনি বলবো নাকি তুমি? আপনার যা ইচ্ছে তাই ডাকুন, শুধু আপনি বাদ দিয়ে। আপনি বাদ দিলে আর কি থাকে? তুমিই তো থাকো। আহ, আচ্ছা, আমি তুমি করেই বলবো। আমার আপনাকে কিছু বলার ছিল। আমি যদি তুমি করে বলি তাহলে আপনারও তো আমাকে তুমি করে বলা উচিত, তাই নয় কি? আমি আগে কিছু কথা বলি, তারপর আপনি যদি আমাকে মেনে নিতে পারেন আমি তুমি করে বলবো। কি বলবে? তোমার আগে একজনের সাথে রিলেশন ছিল, তোমাদের পারিবারিক অবস্থা ততটা ভালো নয় বলে ছেলেটা চলে গিয়েছে, এসব নাকি? আমি একটু অবাক হলাম ওনার কথা শুনে। উনি কি করে জানলো এসব? উনি তো বলল উনি আমার নাম ছাড়া কিছুই জানে না। তাহলে এসব? আমার কৌতূহল হলো, উনি কি করে জানে এসব? আপনি এসব জানলেন কি করে? আপনি তো বললেন আমার নাম ছাড়া কিছুই জানেন না। তোমার আম্মু বলেছে আমাকে আর আম্মুকে ডেকে নিয়ে। আম্মুর তো তোমাকে খুব পছন্দ হয়েছে, তাই আমাকে আদেশ করলো এই বিয়ে করতে। ও আচ্ছা, তো এবার বলুন, এসব শোনার পরেও আমাকে আপন করে নিতে পারবেন? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কি তাকে ভুলে আমাকে ভালোবাসতে পারবে? আপনি আপনার ভালোবাসা দিয়ে পারবেন না তাকে ভুলিয়ে দিতে। চেষ্টা করতে পারি, যদি তুমি আমাকে হেল্প করো। করব। আমিও নতুন করে জীবনটা সাজাতে চাই। রিফাত হুট করেই আমার কোলে শুয়ে পড়ে। আমার শরীরে শীতল হাওয়া বয়ে যায়, পুরো শরীর কাঁপছে। এই প্রথম কোনো ছেলে আমার এত কাছে এসেছে, তাও আবার আমার কোলে শুয়ে আছে। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এখনই শরীর কাঁপছে? তাহলে বাকি দিন কিভাবে কাটবে? আমি তো সবসময় তোমার কোলে নয়তো তোমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবো। আপনি হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলেন কেন? এতক্ষণ তো ঠিক করে কথাও বলতে পারছিলেন না, আমতা আমতা করছিলেন। ওটা বন্ধুদের কথায়। সত্যি বলতে আমার একটু লজ্জা নেই। আর আজকের এই রাতটা নিয়ে আমার অনেক স্বপ্ন। আমার ২৬ বছরের তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাটা জমিয়ে রেখেছিলাম আমার স্ত্রীর জন্য।
আজকে রাতে তাকে সকল ভালোবাসা উজাড় করে দেব বলে। তোমার যদি সময় লাগে আমাকে আপন করে নিতে, তাহলে নিতে পারো, আমি জোর করব না। ওনার কথা শুনে মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মানুষটা কত সহজে তার মনের ইচ্ছেগুলো বলে দিল। আমি ওনার চুলে হাত বোলাতে বোলাতে বলি, 3 কবুল বলে যখন রেজিস্টারে সাইন করেছি, তখন থেকে আপনাকেই আমার জীবনের সবচেয়ে আপন মনে করে নিয়েছি। আজকের রাতটা নিয়ে আমারও অনেক স্বপ্ন ছিল। মানুষটা হয়তো অন্য কেউ ছিল, কিন্তু এখন যাকে নিয়ে স্বপ্ন পূরণ করতে পারছি, সেই আমার সত্যিকারের ভালোবাসার মানুষ। এখন থেকে আমি শুধু আপনার জন্য বেঁচে থাকব। আমার সবাই একদিকে আর আপনি আরেকদিকে। ছাদে যাবে? আজ রাতটা জোছনা বিলাচ্ছে। এই জোছনায় দুজন হাতে হাত রেখে সারা রাত জেগে ভালোবাসার কথা বলে কাটিয়ে দেব। আপনি সত্যি অনেক অদ্ভুত। এত সহজে কেউ কাউকে আপন করে নিতে পারে? তুমি আমার শরীরের একটা অংশ এখন। তোমাকে আপন করে না নিলে কাকে নেব বলো? আর ভালোবাসায় সুখের মুহূর্তগুলো খুব অল্প হয়, তাই লেট না করে মন খুলে বলে দেওয়াটাই ঠিক মনে হয় আমার কাছে। এখন চলো। বলেই আমি মায়ার কোল থেকে উঠে দাঁড়িয়ে ওকে কোলে তুলে নেই। আরে কি করছেন? তোমার বরটা খুব রোমান্টিক। তোমার রোমান্টিক বর থাকতে তুমি কেন হাঁটতে যাবে? তুমি আমার গলা জড়িয়ে ধরে থাকো। মায়া আর কিছু না বলে আমার গলাটা জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে আসি। মায়াকে কোল থেকে নামিয়ে দুজনে ছাদের এক কিনারায় গিয়ে বসি। মায়াকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। এমন একটা রাতের জন্য কত অপেক্ষা ছিল। আমার জীবনে এমন রাত আসবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আপনার মতো একজন আমার পাশে থাকবে, এটাও কখনো আশা করিনি। এমন রাত এখন থেকে আমাদের জীবনে রোজ আসবে। আর শোনো, যে চলে গিয়েছে তাকে নিয়ে মন খারাপ করে থাকবে না। আমি তোমার জীবনে আছি, এখন থেকে শুধু আমার কথাই ভাববে। আমাকে ছুঁয়ে বলেন, আপনি আমার থাকবেন ততদিন, আকাশে সূর্য থাকবে যতদিন। এই যে তোমাকে ছুঁয়ে কথা দিলাম, যতদিন বেঁচে থাকবো শুধু তোমার হয়েই থাকবো। আচ্ছা, আমি তোমাকে একটা কিস করি? আমার কথা শুনে মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে, আমার দিকে মুখ করে চোখ বন্ধ করে ফেলে। রিফাত আমার মুখে ফু দিচ্ছে। আমার শরীর কেঁপে কেঁপে উঠছে। আমি ওর পাঞ্জাবি খামচে ধরি, নিজেকে আর ধরে রাখতে পারছি না। রিফাত আমার খুব কাছাকাছি ওর মুখ নিয়ে আসে। ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার অবস্থা। রিফাত আমার মাথার পেছনে এক হাত রাখে, অন্য হাত আমার পিঠে। আমাকে আরো কাছে নিয়ে ওর ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে দেয়। একটু পর দুজন দুজনকে ছাড়তেই মায়া লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে ফেলে। আচ্ছা, আমরা কি আজকে সারা রাত এখানে বসে কাটাবো? আমি তো এমন কিছু বলিনি। চলো, অনেক রাত হয়ে গেছে, এবার রুমে যাই। আমি আবার মায়াকে কোলে নিয়ে রুমে চলে আসি। বিছানায় শুইয়ে দিয়ে সোজা দরজাটা বন্ধ করে লাইট অফ করে দুজন দুজনকে নিয়ে হারিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে নিজেকে দেখে লজ্জায় নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিই। রিফাত আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। ওকে বালিশে শুইয়ে দিয়ে একটা চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে যাই। ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে থাকি। চোখ বন্ধ করেই পাশে হাত দিয়ে মায়াকে খুঁজছি, কিন্তু মায়া পাশে নেই। চোখ খুলে দেখি মায়া ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছছে। আমি একটা চাদর পেঁচিয়ে উঠে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরি। আয়নার মধ্যে দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছি। মায়া লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। আমি থাকতে আমার বউ কেন নিজে নিজে চুল আঁচড়াবে? দেখি, চিরুনিটা আমাকে দাও। আপনি গিয়ে গোসল করে নিন, আমি চুল আঁচড়ে নিচ্ছি। এটা তো হচ্ছে না, আমি আমার বউয়ের চুল আঁচড়ে দেব। আমি মুচকি হেসে রিফাতের হাতে চিরুনি দিই। রিফাত খুব যত্ন করে আমার চুল আঁচড়ে দিচ্ছে। এর আগে কার চুল আঁচড়ে দিয়েছেন? চুল আঁচড়ানো দেখে মনে হচ্ছে আগে থেকেই অভিজ্ঞতা আছে। আম্মুর চুল অনেকবার আশ্রয় দিয়েছি, হয়ে গেছে। তুমি বসো, আমি গোসল করে আসছি। বলেই মায়ার কপালে চুমো দিয়ে ওয়াশরুমে চলে যায়।
গোসল করে এসে দুজন রেডি হয়ে নিচে এসে আব্বু আম্মুর সাথে নাস্তা করে নেই। তুই নাকি খান গ্রুপের সাথে আজকে মিটিং রয়েছিস? আমি তো আর জানতাম না, কালই বিয়ে হয়ে যাবে। কল করে মিটিং ক্যান্সেল করে দে, আগামী কিছুদিন অফিসে যেতে হবে না। মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ আব্বু, ক্যান্সেল করলে প্রায় $150,000 লস হয়ে যাবে, আর 2-3 ঘন্টারই তো ব্যাপার। তোর শ্বশুরবাড়ি থেকে লোক আসবে একটু পর তোদের নিতে, আর তুই অফিসে চলে যাবি। লস হলে হবে, সমস্যা নেই। মায়া এখন চলে যাক, আমি অফিস শেষ করে সোজা ওখানে চলে যাব আব্বু। এটা কেমন দেখায়? আমি অফিসে যাচ্ছি, তোকে যেতে হবে না। তোমাকে ডক্টর কোনো রকমের চাপ নিতে বারণ করেছে, আমি তোমাকে অফিসে যেতে দেব না আব্বু। মায়া, তুমি এখন চলে যাও, আমি অফিস শেষ করে তোমাদের বাসায় চলে যাব। আব্বু সমস্যা নেই, খুব গুরুত্বপূর্ণ না হলে তো উনি যেত না। আর আমাদের বিয়েটা তো হুট করেই হয়ে গেছে, এমন হবে জানলে তো উনি মিটিং রাখতো না। আমার আব্বু আম্মুকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তাহলে আমি আর কি বলবো? আমাকে এখনই বের হতে হবে আব্বু। মায়া, রুমে এসো একটু। বলেই আমি উঠে রুমে চলে আসি। ওয়ার্ড্রোব খুলে একটা সাদা শার্ট, কালো প্যান্ট আর কালো ব্লেজার পরে বের হয়ে নেই। তারপর প্যান্ট আর শার্ট পরে ব্লেজার হাতে নিতে গেলে মায়া এসে ব্লেজার হাতে নিয়ে পরিয়ে দেয়। আমি মুচকি হেসে মায়ার দিকে ঘুরে ওর কপালে চুমু দিয়ে বলি, রাগ করো না প্লিজ, তোমার থেকে দূরে যেতে আমারও ইচ্ছে করছে না, কিন্তু মিটিংটা ক্যান্সেল হয়ে গেলে সমস্যা হবে। আমি আব্বু আম্মুকে বুঝিয়ে বলবো। আমি একটুও রাগ করিনি, আমাদের বিয়ে যেভাবে হয়েছে তুমি তো সময়ই পাওনি। যদি জানতে কালই বিয়ে হয়ে যাবে তাহলে কি মিটিং রাখতে? তুমি আমাকে এতটা বুঝবে সেটা ভাবিনি। তুমি আমাকে বুঝলে আমি কেন তোমাকে বুঝবো না? অফিস শেষ করে সোজা আমাদের বাসায় চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। 1 সেকেন্ডও লেট হবে না। আচ্ছা, আমাকে বের হতে হবে। মায়ের গালে চুমু দিয়ে অফিসের ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসি। ম্যানেজার সাহেব এসে বলে যে সবাই আমার জন্য মিটিং রুমে অপেক্ষা করছে। আমি সোজা মিটিং রুমে চলে আসি। সবাই দাঁড়িয়ে সালাম দেয়। আমি সবাইকে বসতে বলে কিছু কথা বলে নেই মিটিং শুরুর আগে। This project is very important for me and hopefully Mr. Khan for you too. I want this project to happen. And I don't work with dishonest people. You know that? So I hope there will be no problem from your side. Let's get the meeting start. একটু পর আব্বু আসে আমাদের নিতে। আব্বুকে বলি রিফাত মিটিংয়ের জন্য অফিসে গেছে, মিটিং শেষ করে আমাদের বাসায় আসবে। আব্বু আমার শ্বশুর শাশুড়ির সাথে কুশল বিনিময় করে। কিছু সময় কথা বলে বিদায় নিয়ে আব্বুর সাথে আমাদের বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু জড়িয়ে ধরে কান্না করে দেয়। কেমন আছিস মা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো আম্মু? আমিও ভালো আছি। জামাই কোথায়? ওনার মিটিং আছে, শেষ করে এখানে আসবে। আচ্ছা, তুই কি ফ্রেশ হয়ে নে। আমি ঠিক আছে বলে রুমে এসে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে আসি ফ্রেশ হতে। মিটিং শেষ হতে 3 ঘন্টা লেগে যায়। অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা শ্বশুর বাড়ি চলে আসি। শাশুড়ি আম্মা উঠোনে বসে আছে, আমাকে দেখে উঠে আসে। আমি ওনার পা ছুঁয়ে সালাম করি। বেঁচে থাকো বাবা, কেমন আছো তুমি? ভালো আছি আম্মু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাকে খুব ক্লান্ত লাগছে, এসো ভেতরে। আমি ভিতরে এসে শ্বশুর আব্বার সাথে কুশল বিনিময় করি। মায়ের রুমে এসে দেখে মায়া গুনগুন করে গান করছে। আমি ওর পিছনে দাঁড়িয়ে গান শুনছি। বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে, বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। আমিও ভালোবাসি ভালোবাসি তোমাকে। রিফাতের কণ্ঠ শুনে পেছনে ঘুরে দেখি
হাত বুকের মাঝামাঝি বাজ ধরে তা হারিয়ে আছে, ঠোঁটের কোণে মুচকি হাসি। তুমি কখন আসলে? 10 মিনিট 40 সেকেন্ড আগে। আমার বউটা বুঝি আমাকে মিস করছিল। সেটা তো একটু একটু করছিলাম। মিটিং কেমন হলো? ডিলটা পেয়ে গেছি, আর খুব শীঘ্রই প্রজেক্টের কাজ শুরু হবে। খুব টায়ার্ড লাগছে, একটু ঘুমানোর প্রয়োজন। আচ্ছা, ব্যাগটা আমার কাছে দিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এখন খাবো না, আর তুমিও আমার সাথে ঘুমাবে। আমি মুচকি হেসে ঠিক আছে বলি। রিফাত ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আসলে আমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। দুপুরের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই একসাথে খাবার খেয়ে নেই। হলরুমে বসে আছে। মায়া বলছিল তোমার নাকি আজকে মিটিং ছিল কিসে, তা কেমন হলো? ভালো আম্মু, কাজটা আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ। তোমার এখানে থাকতে ভালো লাগবে কিনা সেটা জানি না। ছোট থেকে তো বড় বাড়িতে বড় রুমে ছিলে, আমাদের বাড়ি তো অনেক ছোট। আমার কোনো সমস্যা হচ্ছে না আম্মু, আর এসব বড় ছোট আমি বুঝি না। আমার কাছে সব কিছুই এক সমান, আর নিজেদের এত ছোট মনে করার কিছু নেই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। সবাই তো এমনটা মনে করে না। সবাই কি মনে করে সেটা ভেবে আমাদের কাজ নেই। কাঁথার মাঝে রিফাতের মোবাইল বেজে ওঠে। আসছি বলে উঠে বাইরে চলে যায়। আম্মু আমার মাথায় হাত রেখে বলে, খুব ভাগ্য করে এমন জামাই পেয়েছি। কখনো এমন কিছু করিস না যাতে ওনারা কষ্ট পায়। তুমি দোয়া করো আম্মু, আমি যেন সবার মন জয় করে সবার সাথে মিলেমিশে থাকতে পারি। পরের দিন বাসায় চলে আসি। বাসায় এসেই অফিসের কাজে বিজি হয়ে যাই। অফিস টাইমে তো মায়ের সাথে কথা বলার সময় হয়ে ওঠে না, আর এটা নিয়ে বউ আমার সাথে রেগেই থাকে। কি করে বোঝায়, আমি তো সবসময় ওর কাছেই থাকতে চাই। আজকে বাসায় ফিরতে রাত 11টা বেজে যায়। উপরে ওঠার শক্তি নেই। ব্যাগটা টেবিলে রেখে সোফায় বসে চোখ বন্ধ করে থাকি। কাঁধে কারো হাতের স্পর্শে চোখটা খুলে দেখি আব্বু। আব্বু, তুমি কিছু বলবে? কাজের চাপ কি খুব বেশি? একটু বেশি। নতুন প্রজেক্ট নিয়ে একটু চাপ যাচ্ছে। কবে শেষ হবে এখনো বুঝতে পারছি না। যতই কাজ থাকুক, বৌমার সাথে একটু হলেও কথা বলবি, ওকে সময় দিবি। মেয়েরা বিয়ের পর তার স্বামীর কাছ থেকে বেশি কিছু চায় না, শুধু একটু সময় চায়। তার সাথে কিছু সময় মনের অনুভূতি শেয়ার করতে চায়। তুমি তো আমার থেকে আরো বেশি বিজি ছিলে আব্বু। আম্মু তোমার সাথে রাগ করতো। রাগ করতো শুধু, আমাকে কতদিন বাইরে থাকতে হয়েছে কি বলবো তোকে। তারপর থেকে তুমি আম্মুকে সময় দেয়া শুরু করেছো, তাই না আব্বু? বাইরে তো এখনো থাকিসনি, তা আবার সারা রাত না খেয়ে। আমি তো তারপর থেকে একদম সোজা হয়ে গেছি। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, বৌমা এখনো না খেয়ে আছে তোর জন্য। মায়া এখনো না খেয়ে আছে? তোমরা ওকে বলনি খেয়ে নিতে? বলেছে তুই আসলে একসাথে খাবে। আমি আর সময় নষ্ট না করে উঠে একটা প্লেটে দুজনার খাবার নিয়ে রুমে চলে আসি। পুরো রুমটা অন্ধকার। লাইট অন করতেই দেখি মায়া ঘুমিয়ে গিয়েছে। চোখের পানিগুলো শুকিয়ে দাগ হয়ে গেছে। উফ, এই কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, মায়াকে কষ্ট দিয়ে ফেলেছি। প্রজেক্ট গায়া বাড়মে, আগে বউকে সময় দিতে হবে। মায়ার পাশে বসে ওর মাথায় হাত রেখে ডাকতে থাকি, মায়া, এই মায়া, উঠো। মায়া ছোট ছোট চোখ করে আমার দিকে তাকিয়ে ঘুম জোরানো কণ্ঠে অভিমানী সুরে বলে, কি হয়েছে, ডাকছেন কেন? টেবিলে সব রাখা আছে, গিয়ে খেয়ে নিন। আমি তো খাবার নিয়ে এসেছি তোমার হাতে খাবো বলে। আমি ঘুমাবো, আপনি নিজের হাতে খেয়ে নিন। রেগে আছো আমার উপর? আমি কে যে আপনার সাথে রাগ করব? আমার রাগের কোনো দাম আছে আপনার কাছে? আই এম সরি, আর এমন হবে না। কাল থেকে তোমার সাথে সব সময় কথা বলবো। কাজ থাকলেও তোমার সাথে কথা বলবো, প্রমিস করছি। ঘুমোতে দিন, আর নিজে গিয়ে খেয়ে নিন। ঠিক আছে, না খেয়েই তাহলে শুয়ে পড়ছি। সেই দুপুরে খেয়েছি, ক্ষুধায় ঘুম আসবে কিনা জানি না। আমার বউ যখন খাইয়ে দিবে না, নাই বা খেলাম। বলেই আমি শুতে গেলে মায়া উঠে বসে আর আমার দিকে তাকিয়ে বলে, খুব ভালো ব্ল্যাকমেইল করতে শিখেছো, তাই না? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার।
কথাটার মানে জানো তো? খুব ভালো করেই জানি, বাট ডু ইউ নো দ্যাট ইউ হ্যাভ টু মেক টাইম ফর ইউর ওয়াইফ ইভেন ইন দ্য বিজি শিডিউল? জানি তো। আর তাই তো ঠিক করেছি কাল থেকে আমি আমার বউটার জন্য সময় বের করব। প্রমিস তো? 100 বার প্রমিস। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, এরপর দুজনকে খাইয়ে দেব। বলে রিফাত ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দুজনকে খাবার খাইয়ে দেই। লাইট অফ করে রিফাতের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। তোর জন্য সব সময় আমার দোয়া আছে মা। পরের দিন মায়ার কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসে। কাজের মাঝেও যতটুকু পারে মায়াকে সময় দেই। কাজ আর বাসা করেই কেটে যায় 3 মাস। এর মধ্যে প্রজেক্টের কাজও শেষ হয়ে গিয়েছে। আজ অনেক দিন পর বাসায় আছে। আজ আর অফিসে যাব না। সকালে নাস্তা করতে বসেছি, মায়া খাচ্ছে না। কি হলো, তুমি খাচ্ছ না কেন? খেতে ভালো লাগছে না, মাথাটা কেমন ঘুরছে। কি বলো মা, তুমি অসুস্থ সেটা তো বললে না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এমন হচ্ছে। আম্মু বলে মায়াকে ডক্টরের কাছে নিয়ে যেতে। আমি ঠিক আছে বলে কোনো রকমে নাস্তা করে নেই। এরপর মায়াকে রেডি করে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে ডক্টর আশার কাছে চলে আসি। ডক্টর আশা আমাকে বাইরে যেতে বলে, আর আমি বাইরে এসে অপেক্ষা করছি। কিছু সময় পর ভিতরে ডাকে। ভিতরে এসে চেয়ারে বসে মায়ার দিকে তাকিয়ে দেখি ও মাথা নিচু করে আছে। ডক্টর আশা বলে আমি বাবা হব, মায়া প্রেগনেন্ট। আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। ইচ্ছেটা আর আটকে রাখতে পারলাম না। আমি ডক্টরের চেম্বারেই নাচানাচি শুরু করে দিয়েছি। আমার কাণ্ড দেখে ডক্টর হাসছে, মায়াও মুখে হাত রেখে হাসছে। থ্যাংক ইউ ডক্টর আশা, আপনি আমাকে কতটা খুশির খবর দিয়েছেন আপনি জানেন না। ডক্টর আপা বলে আমার খেয়াল রাখতে, আর ভারী কোনো কাজ যেন না করতে দেয়। রিফাতকে এত খুশি দেখে নিজেরও অনেক বেশি খুশি লাগছে। একটা মেয়ের এই সময়ের অনুভূতিটা কেমন হয় সেটা আমার মতো যারা প্রথম এই কথাটা শুনেছে তারাই জানে। আমার মাঝে আরও একটা প্রাণ বেড়ে উঠবে। নিজের অজান্তেই হাতটা পেটে চলে যায়। ডক্টর আশা আরও বলে এই সময়ে মায়ার হুটহাট করেই মেজাজ খিটখিটে হয়ে যাবে, কিছু খেয়ে রাখতে পারবে না, তবু অল্প অল্প করে একটু পর পর খাওয়াতে। আমি ঠিক আছে বলে মায়াকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে আসে। তুমি ডক্টর আপার সামনেই এভাবে নাচানাচি করলে কেন? সত্যি তোমার লজ্জা নেই? এত বড় খুশির খবর শোনার পর যে কেউ পাগল হয়ে যাবে। আমাদের ভালোবাসার অস্তিত্ব তোমার গর্ভে, আর কয়েক মাস পর তোমার কোল জোরে আমাদের ছোট্ট সোনা আসবে। আমি কি করে নিজেকে কন্ট্রোল করি একটু বলো তো? তুমি সত্যি একটা পাগল, আমার পাগল বর। বলেই দুজন একসাথে হাসতে থাকি। রিফাতের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে থাকি। কেউ আপনাকে ভালোবেসে ছেড়ে চলে গেলে নিজেকে মূল্যহীন ভাববেন না, আর নিজের জীবনটাও নষ্ট করবেন না। আপনার জন্য সে নয় তাই চলে গেছে, কিন্তু আপনার জন্য উপরওয়ালা কাউকে না কাউকে ঠিক বানিয়েছে। তার জন্য অপেক্ষা করুন, আর নিজের অতীত ভুলে তাকে নিয়ে সুখী হবার চেষ্টা করুন। মনে রাখবেন, অতীত কখনো ঠিক করা যাবে না, আর ভবিষ্যতে আপনার জীবনে আসবে কিনা কে জানে। তাই বর্তমানকে সুন্দর করে সাজিয়ে নিন।